যাত্রাবাড়িতে এনসিপি সমাবেশে বক্তারা জেনে তেনে নির্বাচন দিয়ে ক্ষমতায় যাবেন তা হতে দেব না। এনসিপিকে বিএনপির মতো হতে 25 বছর রাজনীতি করতে হবে বললেন ইশরাক। জানাবো ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন বললেন নাহিদ ইসলাম। আসিফ মাহফুজদের ন্যূনতম নৈতিকতা থাকলে পদত্যাগ করত বললেন নূর। এবং সর্বশেষ জানাবো গাজায় ইসরায়েলি হামলায় নিহত 85, অনাহারে মৃত্যু বেড়ে 29। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যাত্রাবাড়িতে এনসিপি সমাবেশে বক্তারা জেনে তেনে নির্বাচন দিয়ে ক্ষমতায় যাবেন তা হতে দেব না। বিএনপি গত 16 বছর কি স্যাক্রিফাইস করেছে তা জনগণ জানে। দলটি যদি মনে করে জেনে তেনে একটা নির্বাচন দিয়ে ক্ষমতা দখল করবে, সেটা জুলাই বিপ্লবীরা হতে দেবে না। জুলাই বিপ্লবীরা ঘরে উঠে যায়নি, তারা আবার বের হলে বিএনপি পথ খুঁজে পাবে না। বক্তারা বলেন, বিএনপি দিল্লির প্রেসক্রিপশনে চলছে। দলটি খোলা পানিতে মাছ শিকার করতে চায়, আরেকটি 11 সৃষ্টি করতে চায়, মব সৃষ্টি করে সড়ক বন্ধ করে জনগণকে দুর্ভোগে ফেলে বিচার বিভাগকে বাধ্য করে মেয়র বানিয়ে নিয়েছে। প্রশ্ন হলো, অবৈধ ইলেকশনের মেয়র যদি ইশরাক হন, তাহলে হিরো আলমের দোষ কোথায়? তারা বলেন, বিএনপি নির্বাচন বলে জিকির করছে, কিন্তু দলটির স্থানীয় সরকার নির্বাচনকে ভয় পাচ্ছে। আপনারা যা জেনে তেনে নির্বাচন করে ক্ষমতায় যাবেন তা আমরা হতে দেব না। বক্তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে, তাই কমিশন পুনর্গঠন করতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এনসিপিকে বিএনপির মতো হতে 25 বছর রাজনীতি করতে হবে বললেন ইশরাক। বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপির মতো অবশ্যই একদিন হতে পারবেন, কিন্তু সময় লাগবে এবং যদি সঠিক পথে থাকেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, এনসিপি সারোয়ার তুষার বলেছেন, আমি মেয়র হওয়ার কথা বলে জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করেছি এবং এটি তাদের সাথে প্রতারণার শামিল। জনাব তুষার যদি একটু মনোযোগ দিয়ে আমার বক্তব্যগুলো শুনতেন, তাহলে উনি শুনতেন যে আমি বিএনপির প্রার্থী হওয়ার বৈষম্যের শিকার এবং ন্যায্য আইনি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এটা বুঝতে পেরেই ঢাকার সাধারণ জনগণ এনসিপি এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং এখনই এটা প্রতিরোধ না করলে আবারও হাসিনা মার্কা জাতীয় নির্বাচন হতে পারে, সেটা বুঝে ফেলেছে। এবং বিভিন্ন সময় সংবাদ সম্মেলন, সাক্ষাৎকারে আমি অন্যায় শিকার হয়েছি, যাদের কারণে তাদের কথাও তুলে ধরেছি এবং তখন থেকে পদত্যাগের দাবি জানিয়েছি। প্রতারণা কোথায় করলাম সেটা স্পষ্ট করতে হবে। তিনি আরো লেখেন, আমি এমন কোনো বিশাল কিছু না যে আমাকে মেয়রের চেয়ারে বসানোর জন্য টানা 8 দিন রোদ বৃষ্টি তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা আন্দোলন করেছে, স্লোগান দিয়েছে, মিছিল করেছে। এটার নাম ঢাকা। এখানকার মানুষ সংবেদনশীল। তাদেরই সন্তানের সাথে অন্যায় অবিচার হচ্ছে দেখে তারা নেমে এসেছেন। অভিজ্ঞতার মাধ্যমে আঞ্চলিক রাজনৈতিক ডাইনামিক্স বুঝতে পারবেন, যার মধ্যে প্রয়োজন বহু সময় মানুষের মধ্যে থেকে তাদের সমস্যার সমাধান করা। সবশেষে তিনি লেখেন, বিএনপির মতো অবশ্যই একদিন হতে পারবেন, কিন্তু সময় লাগবে এবং যদি সঠিক পথে থাকেন অন্তত 20 থেকে 25 বছর রাজনীতি করে আসতে হবে। ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন বললেন নাহিদ ইসলাম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাহিদ। বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করে নাহিদ বলেন, দেশের চলমান পরিস্থিতির স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি, তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গেছিলাম। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি। বিবিসি বাংলাকে তিনি বলেন, স্যার বলেছেন, আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণঅভ্যুত্থানের পর, দেশের পরিবর্তন, সংস্কার, কিন্তু যেই পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবো না। তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো, বলেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর নতুন গঠিত দলটির নেতা নাহিদ ইসলাম। উপদেষ্টাকে বলেছেন, আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন, সবাই তার সঙ্গে আশা করি কোঅপারেট করবেন। প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানান নাহিদ। বিবিসি বাংলাকে তিনি বলেন, হ্যাঁ, যদি কাজ করতে না পারেন থাকবেন থেকে কি লাভ। এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি। উনি বলছেন, উনি এ বিষয়ে ভাবতেছেন, ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না। পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টা এখনকার মনোভাবের বিষয়ে নাহিদ বলেন, এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায়, সেই আস্থার জায়গা, আশ্বাসের জায়গা না পাইলে উনি থাকবেন কেন? আজই অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি চেয়েছেন বিএনপি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানো চলমান আন্দোলন থেকে আজ দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছে। পরে এক সংবাদ সম্মেলন থেকে বিএনপি এই দুই উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানেরও অব্যাহতি দাবি করেছে। এদিকে বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ার অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা, তবে তার সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে আসিফ মাহফুজদের ন্যূনতম নৈতিকতা থাকলে পদত্যাগ করত, বললেন নূর। ন্যূনতম নৈতিকতা আর দেশপ্রেম থাকলে দল গঠনের পরপরই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকার থেকে পদত্যাগ করতেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নূর লিখেছেন, আসিফ মাহফুজদের ক্ষমতার মোহ আর লোভ না থেকে ন্যূনতম নৈতিকতা আর দেশপ্রেম থাকলে দল গঠনের পরপরই তারা সরকার থেকে পদত্যাগ করত, যা হতে পারত এক নতুন দৃষ্টান্ত, কিন্তু তারা করেনি। এমনকি সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে আসিফ মাহফুজদের পদত্যাগের দাবি জানানো হলেও তারা পূর্বের নির্লজ্জ বেহায়া রাজনীতিবিদদের মতোই চেয়ার ধরে রাখলেন। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এই বয়সে যদি ক্ষমতা দখল ভোগে এত কূটকৌশলের আশ্রয় নিতে পারে, ভবিষ্যতে এরা কি করবে? গাজায় ইসরায়েলি হামলায় নিহত 85, অনাহারে মৃত্যু বেড়ে 29। ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় গত 24 ঘন্টায় 85 জন নিহত হয়েছেন। এছাড়াও খাবারের অভাবে এ পর্যন্ত মারা গেছেন আরো 29 ফিলিস্তিনি বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, দেইর আল বালাহার আল মাঘাজি শরণার্থী শিবিরে চালানো হামলায় বহু হতাহতকে উদ্ধার করে আল আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়। আশরাফ আমরার তোলা ছবিতে দেখা যায় রক্তাক্ত শিশুদের কোলে নিয়ে ছুটছেন আহত স্বজনেরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছেন, সম্প্রতি যেসব শিশু ও বৃদ্ধ মারা গেছে তাদের মধ্যে অন্তত 29 জনের মৃত্যু ঘটেছে অনাহারে, যাকে অনাহারজনিত মৃত্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সংখ্যা ক্রমেই বাড়ছে এবং হাজারো মানুষ বর্তমানে দুর্ভিক্ষে ঝুঁকিতে রয়েছে। এদিকে দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন শহরে চালানো ইসরায়েলি বিমান হামলায় আরো একজন নিহত হয়েছেন। এই হামলাগুলোকে হিজবুল্লাহর সঙ্গে 2024 সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ আক্রমণ হিসেবে বর্ণনা করা হয়েছে। গাজায় 7 মাস ধরে চলমান যুদ্ধে এখনো পর্যন্ত 53,762 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,22,197 জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, আসল মৃতের সংখ্যা 61,700 এর বেশি। কারণ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ বহু মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও খাদ্য সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি